একদিনে কিভাবে দক্ষিণেশ্বর, বেলুর মঠ এবং আদ্যাপীঠ দর্শন করবেন এবং দক্ষিণেশ্বরে পূজা দেবেন তা তুলে ধরব এই ভিডিওতে। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে দক্ষিণেশ্বর এবং আদ্যাপীঠে যাবেন, কিভাবে নদী পার হয়ে বেলুর মঠ দর্শন করবেন, মন্দিরগুলো কখন খোলা থাকে, কখন বন্ধ হয়, প্রসাদের মূল্য কত, কোথা থেকেই বা প্রসাদের টিকিট কাটবেন ইত্যাদি। গুড মর্নিং ফ্রম দক্ষিণেশ্বর, 27শে ডিসেম্বর সকাল 8টা। এছাড়াও দক্ষিণেশ্বরে দেখাবো সারদা মায়ের থাকার ঘর, শ্রী রামকৃষ্ণ দেবের বসবাসের ঘর, বেলুর মঠে দেখাবো বিবেকানন্দের বসবাসের ঘর, বিবেকানন্দের বসে থাকার বিশেষ জায়গা এবং বলবো আদ্যাপীঠের অলৌকিক গল্প। আজকে ব্লগের প্রথম গন্তব্য দক্ষিণেশ্বর মন্দির। সবার প্রথমে বলি দক্ষিণেশ্বরে আপনারা আসবেন কি করে। নাম্বার 1, শিয়ালদহ থেকে ডানকুনি কিংবা বারুইপাড়া লোকাল ধরে চলে আসুন দক্ষিণেশ্বর। নাম্বার 2, ব্যান্ডেলের দিক থেকে আসলে হাওড়াগামী যে কোনো লোকাল ট্রেন ধরে নেমে পড়ুন বালি স্টেশন। সেখান থেকে 5 মিনিট হেঁটে পৌঁছে যান বালি হল্ট। বালি হল্টে এসে শিয়ালদহগামী যে কোনো লোকালে উঠে নেমে পড়ুন দক্ষিণেশ্বর। নাম্বার 3, কৃষ্ণনগর, রানাঘাট, হাসনাবাদ, বনগাঁ কিংবা বারাসাতের দিক থেকে আসলে শিয়ালদহগামী যে কোনো ট্রেনে উঠে নেমে পড়ুন দমদম জংশন। সেখান থেকে ডানকুনি কিংবা বারুইপাড়া লোকাল ধরে নেমে পড়ুন দক্ষিণেশ্বর। নাম্বার 4, ডানকুনি কিংবা বারুইপাড়ার দিক থেকে আসলে শিয়ালদহগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে নেমে পড়ুন দক্ষিণেশ্বর। যে যেদিক থেকেই আসুন না কেন দক্ষিণেশ্বর স্টেশনে এসে পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন দক্ষিণেশ্বর। সকাল সকাল দক্ষিণেশ্বরে কখন এসেছিলেন? যদি না এসে থাকেন তাহলে একবার আসবেন। সকাল সকাল দক্ষিণেশ্বরের পরিবেশ এত নির্মল পরিবেশ না, এমনিতেই তো এখানকার পরিবেশ নির্মল, তারপরে যদি সকাল সকাল আসতে পারে অসাধারণ। রেল স্টেশনে দাঁড়িয়েই আপনি এই আর্কিটেকচারটা দেখতে পাবেন। ভুল করে আবার কপাল ঠুকবেন না যেন, এটা এখানকার টিকিট কাউন্টার। দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি। পাশে আছে মেট্রো স্টেশন। কলকাতার যে কোনো মেট্রো স্টেশন থেকে ব্লু লাইনে মেট্রো ধরে দক্ষিণেশ্বরে চলে আসতে পারেন। স্কাই ওয়াকের ওপর দিয়ে হাঁটতে বেশ ভালো লাগবে। বিশেষ করে আপনারা যারা কখনো দক্ষিণেশ্বরে আসেননি, যদি দক্ষিণেশ্বরে আসেন তাহলে এই স্কাই ওয়াকের ওপর দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগবে। এর উপরের পরিবেশটা বেশ ভালো, ঝাঁ চকচকে। এর উপরে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারেন, সেলফি নিতে পারেন, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দারুণ। দক্ষিণেশ্বর রেল স্টেশন থেকে নেমে আপনাকে স্কাই ওয়াকে উঠতে হবে। স্কাই ওয়াকে উঠলেই মনের মধ্যে আলাদা একটা ফিল আসবে। এর উপরে প্রচুর ডালার দোকান, ফুলের দোকান, খেলনার দোকান, মূর্তির দোকান সহ বিভিন্ন দোকান পেয়ে যাবেন। তবে প্রসাদ কেনার জন্য আমি বলবো একেবারে মন্দিরে গিয়ে গঙ্গায় হাত পা ধুয়ে কিংবা গঙ্গার জল মাথায় ছিটিয়ে ওখান থেকেই প্রসাদ কিনে পূজার লাইনে দাঁড়ানোটাই বেস্ট। স্কাই ওয়াকের শেষে রয়েছে এক্সেলেটার। এক্সেলেটারে দাঁড়িয়ে উপর থেকে নিচে সোজা স্মুথলি নেমে যাবেন। স্কাই ওয়াক থেকে নিচে নামার পরে দেখতে পাবেন দক্ষিণেশ্বরে প্রবেশের সিংহদুয়ার। এই সিংহদুয়ারের নিচ দিয়েই দক্ষিণেশ্বরের মন্দিরে প্রবেশ করতে হয়। আর সিংহদুয়ারের বাঁদিকে এই যে একটা রাস্তা চলে গেছে মা ভবতারিণী ফেরিঘাট, এই রাস্তা দিয়ে 1 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন বেলুর মঠে যাওয়ার ফেরিঘাট। আর তার ঠিক এই দিকটায় আপনারা পেয়ে যাবেন আদ্যাপীঠে যাওয়ার জন্য টোটো স্ট্যান্ড। মন্দিরের ভিতরে কোনো রকম ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ, এই জন্য মন্দিরের ভিতরের দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে পারবো না। তবে মন্দিরের পিছনে দাঁড়িয়ে এই সকালবেলা মন্দিরটাকে দেখতে অসাধারণ লাগছে, অপূর্ব সুন্দর লাগছে এই মন্দিরের চেহারা। এটি দক্ষিণেশ্বরের প্রধান মন্দির। 9টি চূড়া বিশিষ্ট দক্ষিণমুখী মন্দিরের সামনে আছে একটি নাট মন্দির। গর্ভগৃহে আছেন মা কালীর মূর্তি, যা ভবতারিণী নামে পরিচিত। মন্দির চত্বরের উত্তর পূর্ব কোণে রয়েছে রাধাকান্ত মন্দির। ওই মন্দিরে একটি রূপোর সিংহাসনে 21.5 ইঞ্চির কৃষ্ণ এবং 16 ইঞ্চির রাধা মূর্তি প্রতিষ্ঠিত। দক্ষিণেশ্বর মন্দিরের পূর্ব দিকে যে একটা পুষ্করণী আছে, তাতে দেখুন মন্দিরের চিত্র বা ছবিটা প্রতিফলিত হচ্ছে, কত সুন্দর লাগছে। এই পুকুরের মধ্যে আছে সব বড় বড় প্রকাণ্ড বিশালাকার মাছ, আর খেতে দিলে মাছগুলো কিন্তু ধারে চলে আসে। এটা জুতো কাউন্টার। সামান্য কিছু অর্থ দিয়ে জুতো, ব্যাগ এবং মোবাইল এখানে জমা রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। এটি হলো রাসমণি মন্দির। মন্দিরের ভিতরে রানী রাসমণির মূর্তি আছে। মন্দিরের চারপাশটা সুসজ্জিত।
এটি নহবতখানা। এখানে রামকৃষ্ণের স্ত্রী সারদা দেবী থাকতেন। তারও আগে এখানে রামকৃষ্ণের মাতা চন্দ্রামণি দেবীও থাকতেন। বর্তমানে এই নহবতখানার নিচের ঘরে মা সারদার মূর্তি প্রতিষ্ঠা করা আছে। এই স্ট্রাকচারটির নাম কুঠি বাড়ি। রামকৃষ্ণের পূর্বে দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান সেবায়িত ছিলেন তাঁরই বড় ভাই রামকুমার চট্টোপাধ্যায়। পরে দাদার মৃত্যুর পর শ্রী রামকৃষ্ণদেব এই মন্দিরের প্রধান পুরোহিত নিযুক্ত হন। এই কুঠি বাড়িতেই তিনি সুদীর্ঘ 30 বছর বাস করেছেন। মন্দিরের পশ্চিম পাড়ে আছে গঙ্গা নদী অর্থাৎ হুগলি নদী। আপনারা এই মন্দিরে আসলে আপনাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে গঙ্গায় এসে স্নান করা অথবা গঙ্গার জল মাথায় নিয়ে তারপরে প্রসাদ কেনা এবং মন্দির দর্শন করা, মাকে পূজা দেওয়া। দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ সেতু। পূর্বের নাম ছিল উইলিংস্টন ব্রিজ বা বালি ব্রিজ। এখনও বেশিরভাগ মানুষ বালি ব্রিজ বলেই জানেন। মূল মন্দিরের পূর্ব দিকে আছে দ্বাদশ শিব মন্দির। আমার পিছনে আছে দ্বাদশ শিব মন্দির। হুগলি নদীর পূর্ব তীরে এবং মন্দিরের পশ্চিম দিকে আছে 8 চালা বিশিষ্ট দ্বাদশ শিব মন্দির। প্রত্যেক মন্দিরের গঠনশৈলী একই রকম। 12টি শিব মন্দিরে 12টি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। দ্বাদশ মন্দিরের পিছনে এই বাঁধানো জায়গায় অনেকের মূর্তি বসানো আছে, যারা রামকৃষ্ণের ছত্রছায়ায় এসে সাধনা করেছিলেন। পূজার ডালা কিনে এখানে লাইন দিয়ে দাঁড়াতে হয় মন্দিরে প্রবেশের জন্য। এটা ডালা কেনার মার্কেট, ডালা আর্কেড। এর মধ্যে প্রচুর দোকান আছে। ঢুকলেই বিক্রেতারা ডাকাডাকি শুরু করবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা দোকান থেকে ডালা কিনে নিতে পারেন। ডালা আর্কেডের পিছনে বেশ কিছু মূর্তি, পিকচার ইত্যাদির দোকান পেয়ে যাবেন। এছাড়াও এখানে ফুড জোনও পেয়ে যাবেন। ডালা আর্কেড এর সামনে আছে বিবেকানন্দের একটি বিশাল মূর্তি। মন্দির চত্বরে সবসময় শ্যামা মায়ের গান মধুর স্বরে বাজানো হয়, ফলে সর্বদা একটা আধ্যাত্মিক ভাব সর্বত্র বিরাজ করে। কলকাতার জানবাজার এলাকার বিধবা পত্নী জমিদার রানী রাসমণি দেবী 1847 সালে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্বরাত্রে রানী রাসমণি মা কালীর স্বপ্ন দর্শন পান। দেবী তাকে বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটা নয়নাভিরা মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা কর। সেই মূর্তিতেই আবির্ভূত হয়ে আমি পূজা গ্রহণ করব। এই স্বপ্নের পর রানী রাসমণি অবিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করে মন্দির নির্মাণ শুরু করেন। 1847 সালে এই বিরাট মন্দিরের কাজ শুরু হয় এবং শেষ হয় 1855 সালে। রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত পদে নিযুক্ত হন এবং তার ছোট ভাই গদাধর ওরফে রামকৃষ্ণদেব তার সহযোগী হন। দক্ষিণেশ্বর মন্দিরে যারা আসবেন তাদের বলে দেই এই মন্দির খোলার সময় কখন। সকালে 6টা থেকে দুপুর 1টা এবং বিকালে 3:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত এখানকার মন্দিরের গর্ভগৃহ খোলা থাকে। মূল মন্দিরে ঢুকে আপনারা পূজা দিতে পারবেন। এছাড়া অন্য সময় এলে মন্দির চত্বরটা আপনারা খোলা পাবেন। মন্দির চত্বরে ঘুরতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, কেনাকাটা করতে পারবেন, কিন্তু মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন না এবং সেখানে আপনারা পূজা দিতেও পারবেন না। এটা পণ্য বিথিকা। এই কমপ্লেক্সে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটার দোকান পেয়ে যাবেন। ফুড প্লাজা বা ভোজনালয়, এখান থেকে আপনারা টিফিন করতে পারেন। এখানে হিঙের কচুরি বিখ্যাত। দক্ষিণেশ্বরের মন্দির দর্শন করা হয়ে গেছে, এবার আপনাদেরকে নিয়ে যাব বেলুড় মঠে। মন্দির দর্শন করে আবার সিংহদুয়ারের কাছে ফিরে আসতে হবে। আর পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে, তো সেই রাস্তা দিয়ে আমি এখন হাঁটছি ফেরিঘাটে যাওয়ার জন্য। বেলুড় মঠ যাওয়ার জন্য এখান থেকে ফেরি পার হতে হয়। টিকিট মূল্য মাথাপিছু 11 টাকা। সময় লাগে প্রায় 25 থেকে 30 মিনিট। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ নদী পথের ভেসেল যাত্রাটা কিন্তু বেশ ভালো লাগে। আপনারা যখন আসবেন তখন এই ভেসেল যাত্রাটা যখন করবেন দেখবেন দুর্দান্ত লাগবে। ভেসেল চলেছে বালি ব্রিজের নিচ দিয়ে। হুগলি নদীর উপরে অবস্থিত এই ব্রিজটি উত্তর 24 পরগনার দক্ষিণেশ্বর এবং হাওড়া জেলার বালি এর মধ্যে সংযোগ স্থাপন করেছে। 1932 সালে এই ব্রিজটি চালু হয়। বালি ব্রিজের পাশে আছে নিবেদিতা সেতু।
2007 সালে এটি চালু হয়। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের যাত্রাপথে হুগলি নদীর পশ্চিম কিনারে অনেক কিছু চোখে পড়ে। একাধিক গঙ্গার ঘাট, প্রাচীন অকেজো বিল্ডিং, কিছু মন্দির, জেলেদের মাছ ধরা ইত্যাদি। সব মিলিয়ে এই যাত্রাপথ আপনাদেরকে একটা রিফ্রেশিং মাইন্ড উপহার দেবে, এটা বলাই বাহুল্য। এখন আমাদের জলযান বেলুড় মঠের কাছে এসে গেছে। ঘাটটি বেলুড় মঠের ঘাট। ঘাটের বিপরীতে আছে মা সারদা মাতার মন্দির। নদীবক্ষ থেকে বেলুড় মঠের মন্দিরগুলির সৌন্দর্য অনির্বচনীয়। নদী পার হয়ে এবার আমি বেলুড় মঠে প্রবেশ করছি। বেলুড় মঠে ঢোকার দুটো রাস্তা আছে, একটা সামনের দরজা আর একটা পিছনের দরজা, যেটা ফেরিঘাট থেকে এসে সোজাসুজি পিছন দিক দিয়ে বেলুড় মঠে প্রবেশ করছি। তো আমি ফেরিঘাট থেকে পিছনের দিক দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়েই বেলুড় মঠে প্রবেশ করছি। এটি বেলুড় মঠের প্রধান মন্দির। মন্দিরের গর্ভগৃহে শোভা পাচ্ছেন বিবেকানন্দের গুরুদেব যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তি। তাঁরই মূর্তি এখানে নিত্য পূজা হয়। এছাড়াও শ্রীরামকৃষ্ণের ভস্মাদি মন্দিরের গর্ভগৃহের নিচে রাখা আছে। মন্দিরটির স্থাপত্য শৈলী এমনভাবে নির্মাণ করা হয়েছে যেখানে শ্রীরামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ফুটে উঠেছে। স্বামী বিবেকানন্দ 1897 সালে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছিলেন। মূল মন্দিরের পিছনে উত্তর পূর্ব দিকে বেলুড় মঠের পুরানো মন্দির অবস্থিত। দ্বিতল বিশিষ্ট মন্দিরের উপরের তলে দুটি ঘর আছে। বাম দিকের ঘরে রামকৃষ্ণের পবিত্র নিদর্শনগুলি রাখা ছিল, যতদিন না পর্যন্ত মূল মন্দির তৈরি হয়েছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বহু প্রাচীন একটি আম্রবৃক্ষ। স্বামী বিবেকানন্দ প্রায়ই এই গাছের তলায় একটি ক্যাম্প খাটে বসতেন এবং আগন্তুক দর্শনার্থী ও ভক্তদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন। 1898 খ্রিস্টাব্দে বেলুড় মঠের এই জমি যখন কেনা হয় তখনও গাছটি ছিল। আম গাছের পিছনে দ্বিতল বিশিষ্ট এই বিল্ডিংয়ের উপরতলার ঘরটিতে স্বামী বিবেকানন্দ বাস করতেন। 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই ওই ঘরেই মহাসমাধি লাভ করেন। তার ব্যবহৃত জিনিসপত্রের বেশ কিছু এখানে সংরক্ষিত আছে। এটা স্বামী ব্রহ্মানন্দ মন্দির। স্বামী ব্রহ্মানন্দ ছিলেন রামকৃষ্ণের শিষ্য এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ। যে স্থানটিতে তার পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয় সেই স্থানের উপরেই 1924 খ্রিস্টাব্দের 27 ফেব্রুয়ারি এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। গঙ্গার ঘাটের ঠিক সামনেই আছে মা সারদা মন্দির। মন্দিরের অভ্যন্তরে সারদা মায়ের মূর্তি আছে। এটা স্বামী বিবেকানন্দ মন্দির। যে স্থানটিতে স্বামী বিবেকানন্দের পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয় সেই স্থানের উপর এই মন্দির নির্মিত। 1924 খ্রিস্টাব্দের 28 জানুয়ারি মন্দিরটি উৎসর্গীকৃত হয়। দ্বিতলে বেদান্তের সার্বভৌমিকতার প্রতীক ওম বিদ্যমান। বিবেকানন্দ মন্দিরের পাশে আছে এই বেলগাছটি। পুরানো গাছটি মারা গেছে, তার স্থলে একটি নতুন গাছ বসানো হয়েছে। এই গাছের নিচে বিবেকানন্দ বসে থাকতেন। এই পবিত্র ভূমিতে ভগবান শ্রীরামকৃষ্ণের 7 জন সন্ন্যাসী শিষ্যের পূর্ণ দেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছে। বর্তমানে সমাধিপীঠের পূর্ব দিকে অর্থাৎ গঙ্গার দিকের জায়গাটিতে সংঘের সন্ন্যাসীগণের নশ্বর দেহ অগ্নিতে সমর্পণ করা হয়। এখানে যদি আপনারা প্রসাদ খেতে চান তাহলে তারও বন্দোবস্ত আছে। সকাল 8:30 থেকে বেলা 11টা পর্যন্ত এখানে প্রসাদের টোকেন দেওয়া হয়। আগে শুনেছিলাম প্রসাদ গ্রহণের জন্য নিজের ইচ্ছা মতো যে কোনো একটা মূল্য দিলেই হতো। বর্তমানে সেই নিয়ম থাকলেও একটু পরিবর্তিত হয়েছে। এখানে মাথা পিছু কমপক্ষে 50 টাকা দিতে হয়। আর এখানে প্রসাদ খাওয়ানো শুরু হয় 11টা থেকে 11:30টার মধ্যে। বেলুড় মঠে প্রবেশের প্রধান দরজা এটি, আর মন্দির খোলার টাইম টেবিল এখানেই দেওয়া আছে। এটা জুতো ঘর। মন্দিরে ওঠার আগে এখানে বিনা পয়সায় জুতো খুলে রাখতে হয়। পাশের এই ঘরে রামকৃষ্ণ ও বিবেকানন্দের উপর বিভিন্ন বই বিক্রি হয়। জুতো ঘরের পশ্চিম দিকে আছে ঝাঁ চকচকে জেন্টস এবং লেডিস ওয়াশরুম। এটা রামকৃষ্ণ মিউজিয়াম। এখানে রামকৃষ্ণদেব,
সারদা মাতা এবং বিবেকানন্দের জীবন কাহিনী রেপ্লিকার মাধ্যমে তুলে ধরা হয়েছে। ভিতরে একটি কৃত্রিম বটগাছ আছে যা দেখতে আসল লাগে। এখানে প্রবেশ মূল্য 10 টাকা। ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ। এটা প্রসাদ খেতে যাওয়া লাইন পড়েছে, দেখুন প্রচুর লাইন, প্রচুর লোকজন আজকে বেলুড় মঠে এসেছে। এখনও অনেক মানুষ রয়েছে যারা লাইনে দাঁড়ায়নি, যেমন আমি। অনেকক্ষণ লাইন টানার পর এবারে প্রসাদ হলে যাচ্ছি প্রসাদ খাবার জন্য। বেলুড় মঠে আমি এর আগে বেশ কয়েকবার এসেছি, তবে কখনও কোনো বাড়ি প্রসাদ খাওয়া হয়নি। এবারই প্রথম বেলুড় মঠে প্রসাদের স্বাদ গ্রহণ করব। নয়নাভিরাম প্রকাণ্ড আকারের প্রসাদ কক্ষ, একসাথে বহু মানুষ প্রসাদ গ্রহণ করতে পারেন। বর্তমানে এখানে বুফে সিস্টেমে প্রসাদ খাওয়ানো হয়। প্রসাদে ছিল খিচুড়ি, চাটনি এবং লাড্ডু মিষ্টান্ন। প্রসাদ খাওয়ার পর আর আপনি মঠের ভিতরে ঢুকতে পারবেন না। খাওয়ার পরে একেবারে সোজা বাইরে বের করে দেবে। তারপরে সেখান থেকে বেশ অনেকটা পথ ঘুরে ঘুরে ভেসেল ঘাটে আসতে হয়। তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, অনেকটা পথ ঘুরে ঘুরে ভেসেল ঘাটেতেও চলে আসলাম। এখান থেকে ভেসেল ধরে আবার আমি পৌঁছে যাব দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বর থেকে এবার আমি যাব আমার আজকের ভিডিওর লাস্ট ডেস্টিনেশন আদ্যাপীঠ। বেলুড় মঠ থেকে ভেসেল পার হয়ে আবার আমি দক্ষিণেশ্বরের সেই সিংহদুয়ারের সামনে এসে গেছি। আর এই সিংহদুয়ারের অপোজিটে একটা মোড় আছে, সেই মোড় থেকে বাঁদিকে চলে গেলেই পড়বে আদ্যাপীঠ। দক্ষিণেশ্বর থেকে এবার আসলাম আদ্যাপীঠে। আর এখানে আসতে অটোতে ভাড়া পড়লো 15 টাকা। এখানকার মূল মন্দির দিনে 3 বার খোলা হয় 30 মিনিটের জন্য। সকালবেলা 4:30 থেকে 5টা, বেলাতে 10:30 থেকে 11টা, আর সন্ধ্যাবেলায় 6:30 থেকে 7টা। এই 3 টাইম 30 মিনিট করে 1.5 ঘন্টা খোলা থাকে এখানকার মন্দির। এটি নাট মন্দির। এর মেঝে মাটি থেকে বেশ উপরে। আর এই শ্বেত শুভ্র ঝলমলে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটাই আদ্যা মায়ের মন্দির। চোখ জুড়ানো, অসাধারণ, অনির্বচনীয় মন্দির। এই মন্দিরের আদ্যা মাকে কাছ থেকে দেখা যায় না, দূর থেকে দর্শন করতে হয়। নাট মন্দিরে দাঁড়িয়েই মন্দিরের গর্ভগৃহের আদ্যা মাকে দেখতে হয়। আমি যে সময় মন্দিরে উপস্থিত হই তখন মন্দিরের দরজা বন্ধ ছিল। এখানে প্রসাদের জন্য টিকিট মূল্য এখনও অবধি আছে 60 টাকা। আর 1 জানুয়ারি 2025 থেকে এখানে প্রসাদ খাওয়ার জন্য টিকিট মূল্য হয়ে যাবে 80 টাকা। আর যে সমস্ত বাচ্চার বয়স 7 বছরের নিচে তাদের জন্য এখানে টোকেন মূল্য থাকবে 40 টাকা। মূল মন্দিরের পাশে ছোট্ট একটা মন্দির আছে, একটা নিম গাছকে বেষ্টন করে এই মন্দিরটা। আর মন্দিরের ভিতরে আছে মহাকাল। পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম আদ্যাপীঠ। দক্ষিণেশ্বরের কিছু দূরেই দেবী আদ্যার এই পীঠস্থান, যেখানে দেবী কালী আদ্যা শক্তি মহামায়া রূপে পূজিতা হন। মন্দিরটি প্রতিষ্ঠা করেন অন্নদা ঠাকুর, যার প্রকৃত নাম অন্নদা চরণ ভট্টাচার্য। অন্নদা চরণ ভট্টাচার্য ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। তিনি আয়ুর্বেদ চিকিৎসা নিয়ে পড়াশোনা করার জন্য 1321 বঙ্গাব্দে চট্টগ্রাম থেকে কলকাতায় এসেছিলেন। লোককথা প্রচলিত আছে যে অন্নদাচরণ একদিন শ্রীরামকৃষ্ণের স্বপ্নাদেশ পেয়ে ইডেন গার্ডেন্সে গিয়ে সেখানে ঝিলের পাশে নারকেল এবং পাকুড় গাছের কাছ থেকে কালী মূর্তি নিয়ে আসেন। সেদিন ছিল রাম নবমী তিথি। রাতে দেবী তাকে স্বপ্নাদেশ দেন, অন্নদা, কাল বিজয়া দশমী, তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিও। দেবীর এই কথা শুনে অন্নদা আঁতকে ওঠেন। তিনি ভাবতে থাকেন পুজো পাঠ না করার আগেই মা রাগ করে চলে যাচ্ছেন। তখন দেবী বলেন, আমি শুধু শাস্ত্রবিহিত মতে পূজা পেতে চাই না, মা খাও, মা পড়ো। এমন সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজের ভোগবস্তু এবং ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করেন, সেটাই আমার পূজা। স্বপ্নাদেশ পেয়ে অন্নদা সেই মূর্তি বিজয় দশমীতে বিসর্জন দেন মাঝ গঙ্গায়। অন্নদাচরণ স্বপ্নে মায়ের মূর্তি ঠিক যেমন দেখেছিলেন সেই মতোই একটা মূর্তি নির্মাণ করে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। মূল মন্দিরের পাশে আছে প্রসাদ কক্ষ। এখান থেকে প্রসাদ গ্রহণ করতে হয়। আর প্রসাদ কক্ষের পাশে আছে জুতো কাউন্টার। এখানে জুতো রেখে টোকেন নিয়ে তারপরে এখানে প্রসাদ খেতে যেতে হয়। আপনারা চাইলে এখান থেকে প্রসাদ বাড়িতেও নিয়ে যেতে পারেন, তবে এই প্রসাদ কক্ষে কিন্তু কন্টেনার পাওয়া যায় না। এই মন্দিরের বাইরে বিভিন্ন দোকানে কন্টেনার পাওয়া যায়, ওখান থেকে কন্টেনার কিনে নিয়ে এই প্রসাদ কক্ষে আসতে হবে। সেই কন্টেনারে এখান থেকে প্রসাদ দিয়ে দেবে পার্সেল করে আপনাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আজকে 27শে ডিসেম্বর
আর জাস্ট কয়েকটা দিন পরে 2025 সাল একটা নতুন বছর পড়ে যাবে। তো নতুন বছরের জন্য সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।